আজ আমি কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে, যিনি ভারতীয় বাঙালি যোগ সাধক, দার্শনিক ও ধর্মগুরু হিসাবে পরিচিত। হ্যাঁ, তিনি হলেন রামকৃষ্ণ পরমহংস। এনার জন্ম হয়েছিল 1836 সালের 16ই আগস্ট। তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ মহকুমায় অবস্থিত কামারপুকুর গ্রামে এক দরিদ্র ধর্মনিষ্ঠ রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে রামকৃষ্ণ পরমহংসের জন্ম হয়। তিনি ছিলেন পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মা চন্দ্রমণি দেবীর চতুর্থ এবং শেষ সন্তান। কথিত আছে, শ্রীরামকৃষ্ণের জন্মের পূর্বে তার পিতামাতার সম্মুখে বেশ কয়েকটি অলৌকিক ঘটনা ঘটেছিল। সন্তান সম্ভবা চন্দ্রমণি দেবী দেখেছিলেন শিবলিঙ্গ থেকে নির্গত একটি জ্যোতি তার গর্ভে প্রবেশ করেছে। তার জন্মের অব্যবহিত পূর্বে গয়ায় তীর্থ ভ্রমণে গিয়ে ক্ষুদিরাম গদাধর বিষ্ণুকে স্বপ্নে দর্শন করেন। সেই কারণে তিনি নবজাতকের নাম রাখেন গদাধর। শৈশবে গদাই নামে পরিচিত গদাধর তার গ্রামবাসীদের অত্যন্ত প্রিয় ছিলেন। অঙ্কন ও মাটির প্রতিমা নির্মাণে তার ছিল সহজাত দক্ষতা। শ্রীরামকৃষ্ণের স্মৃতিচারণা থেকে জানা যায়, 6-7 বছর বয়স থেকেই তার মধ্যে আধ্যাত্মিক ভাব দেখা দিত। ঊনবিংশ শতকের এক প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগ সাধক, দার্শনিক ও ধর্মগুরু ছিলেন। তার প্রচারিত ধর্মীয় চিন্তাধারায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এবং তার প্রধান শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। তারা উভয়েই বঙ্গীয় নবজাগরণের এবং ঊনবিংশ ও বিংশ শতাব্দীর বাংলা তথা ভারতীয় নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তার শিষ্য সমাজে, এমনকি তার আধুনিক ভক্ত সমাজেও তিনি ঈশ্বরের অবতার রূপে পূজিত হন। যুক্তরাষ্ট্রে হিন্দু দর্শনের সার্বজনীন সত্য প্রচারের উদ্দেশ্যে তিনি এরপর প্রতিষ্ঠা করেন বেদান্ত সোসাইটি এবং ভারতে রামকৃষ্ণের ধর্মীয় সমন্বয়বাদ ও শিবজ্ঞানে জীব সেবার আদর্শ বাস্তবায়িত করার জন্য স্থাপন করেন রামকৃষ্ণ মিশন নামে একটি ধর্মীয় সংস্থা। রামকৃষ্ণ আন্দোলন ভারতের অন্যতম নবজাগরণ আন্দোলন রূপে বিবেচিত হয়। রামকৃষ্ণ মিশনের মোট 166টি শাখা কেন্দ্র বিদ্যমান। এই সংস্থার প্রধান কার্যালয় পশ্চিমবঙ্গের হাওড়ার বেলুর মঠে অবস্থিত। 1859 সালে পঞ্চম বর্ষীয়া বালিকা সারদার সঙ্গে তার শাস্ত্রমতে বিবাহ সম্পন্ন হয়। শ্রীরামকৃষ্ণের বয়স তখন 23। বয়সের এই পার্থক্য 19 শতকীয় গ্রামীণ বঙ্গ সমাজে কোনো অপ্রচলিত দৃষ্টান্ত ছিল না। যাই হোক, 1860 সালের ডিসেম্বরে শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে ছেড়ে কলকাতায় ফিরে আসেন এবং 1867 সালের মে মাসের আগে তাদের আর সাক্ষাৎ হয়নি। বিবাহের পর শ্রীরামকৃষ্ণ কলকাতায় প্রত্যাবর্তন করেন এবং পুনরায় মন্দিরের কাজ গ্রহণ করেন। সেকালের প্রথা অনুযায়ী 17-18 বছর বয়স হওয়ার পর সারদা দেবী স্বামী গৃহে যাত্রা করলেন। স্বামী পাগল হয়ে গেছেন, এইরূপ একটি গুজব শুনে তিনি অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। আবারও এও শুনেছিলেন তার স্বামী একজন বিশিষ্ট সাধকে পরিণত হয়েছেন। শ্রীরামকৃষ্ণ এই সময় ষোড়শী পূজার আয়োজন করেন। এই পূজায় তিনি সারদা দেবীকে দিব্য মাতৃকাননে পূজা নিবেদন করেছিলেন। তাকে দেবী কালীর পিঠে বসিয়ে পুষ্প ও ধূপ দানে তার পূজা সম্পাদন করেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ বলতেন, তিনি যে নারী মাত্রেই জগৎ জননীর রূপ দর্শন করেন, তার নিজের স্ত্রীও তার ব্যতিক্রম নয়। সারদা দেবীর স্মৃতিচারণা থেকে জানা যায়, শ্রীরামকৃষ্ণ কোনোদিন তাকে তুই সম্বোধন করেননি, কখনো রূঢ় বাক্য প্রয়োগ বা তিরস্কারও করেননি। সারদা দেবীকেই শ্রীরামকৃষ্ণের প্রথম অনুগামী মনে করা হতো। তার গলা থেকে প্রথম রক্তক্ষরণ হয় আগস্ট মাসের 1885 খ্রিস্টাব্দে। ডাক্তারি ভাষায় এর নাম কার্জিম্যানস থ্রোট। প্রখ্যাত ডাক্তার মহেন্দ্রলাল সরকার তাকে দেখেন 2রা সেপ্টেম্বর 1885 এবং পরের মাসে নিয়মিত চিকিৎসা শুরু করেন। তারই সিদ্ধান্ত রোগটা ক্যান্সার, কবিরাজি ভাষায় রোহিণী রোগ। কলকাতার শ্যামপুকুর অঞ্চলে তাকে নিয়ে আসা হয়। অবস্থা সংকটজনক হলে 11ই ডিসেম্বর তাকে স্থানান্তরিত করা হয় কাশীপুরের এক বিরাট বাগান বাড়িতে। 25শে মার্চ 1886 মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর JM কোটস এসেছিলেন
তাকে দেখতে। বিখ্যাত ডাক্তার রাজেন্দ্রনাথ দত্ত এলেন 6ই এপ্রিল 1886 খ্রিস্টাব্দে। এই সময় তার শিষ্যগণ এবং সারদা দেবী তার সেবা যত্ন করতেন। চিকিৎসকগণ তাকে কথা না বলার কঠোর নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেই নির্দেশ অমান্য করে তিনি অভ্যাসগতদের সঙ্গে ধর্মালাপ চালিয়ে যেতেন। কথিত আছে মৃত্যুর পূর্বে বিবেকানন্দকে তিনি বলেছিলেন, আজ তোকে যথা সর্বস্ব দিয়ে ফকির হয়েছি, এই শক্তির সাহায্যে তুই জগতের অশেষ কল্যাণ করতে পারবি। কাজ শেষ হলে আবার স্বস্থানে ফিরে যাবি। এও কথিত আছে বিবেকানন্দ তার অবতারত্ন সম্পর্কে সন্দেহান হলে তিনি বলে ওঠেন, যে রাম, যে কৃষ্ণ, সেই রামকৃষ্ণ। তার শেষের দিনগুলিতে তিনি বিবেকানন্দকে ত্যাগী শিষ্যদের দেখাশোনার ভার অর্পণ করে যান এবং 16ই আগস্ট 1886 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। এই ভিডিওর মাধ্যমে আমরা শ্রীরামকৃষ্ণের জীবন সংক্রান্ত বিষয়ে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি ফলো করতে ভুলবেন না, এবং আপনি যদি ইউটিউব থেকে দেখেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।